ইরান এবং আমেরিকা একদিকে যখন ওমানের মাস্কাট শহরে বৈঠক চলছে, অন্যদিকে ইসরায়েল আমেরিকাকে সুকৌশলে গুটি সাজানোর পরিকল্পনা দিচ্ছে। যদিও দি নিউ ইয়র্ক পেপার ফলাও করে লিখেছে ইরান সমস্ত দাবি দাবা মেনে নিয়েছে, কিন্তু ইরান কোনো দাবি দাবা মানেনি। ওরা একটা জায়গাতেই আলোচনা করতে চায়, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি আমরা আবিষ্কার বা পরীক্ষা নিরীক্ষা এগুলো করব না, শুধুমাত্র একটা জায়গাতে। বাকি মিসাইল বা অন্যান্য দূরত্ব মেনটেন্স করা যে ক্ষেপণাস্ত্র সেগুলো আবিষ্কার করা, অথবা হিজবুল্লাহর মতো যে জঙ্গি সংগঠন তাদেরকে নাকি ইরান মিসাইল সরবরাহ করে ইত্যাদি প্রসঙ্গে কোনো প্রকারে, অথবা হরমুজ প্রণালী দিয়ে তেল কোন দেশকে কতটুকু দিতে হবে, কোনো বিষয়ে আলোচনা হয়নি, কোনো বিষয়ে ইরান মুখ খোলেনি। আর এই মুখ খোলেনি বলেই ইসরায়েল সুকৌশলে তার যে প্ল্যান ইরানের উপরে আঘাত করা, সেই আঘাত করার জন্য প্রস্তুতি নেওয়ার কৌশল নিয়েছে। কিভাবে কৌশল নিয়েছে দেখুন। আপনারা দীর্ঘদিন দেখছেন কিভাবে ইরানের উপরে প্রায় 40-42 বছর ধরে বিভিন্ন ধরনের স্যাংশন লাগিয়ে শুল্ক আরোপ করে ইরানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে। ভাঙতে পারেনি ইরানের প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, ইরানের মনোবল, ইরানের যে শক্তি, সেই শক্তিকে ক্ষয় করার জন্য বিভিন্ন যে কৌশল নিয়েছিল আমেরিকা তথা ইসরায়েল, ইরানের মধ্যে সেই মনের যে শক্তি, সেই শক্তি এখনো পর্যন্ত অটুট। তারা কোনো রকমভাবে এই জায়গায় অন্ততপক্ষে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত কিছু প্রয়োজন আছে সেগুলো করার জন্য সব সময়কার জন্য প্রস্তুত। এখানে কোনো সময় আমেরিকা বা ইসরায়েলের কাছে মাথা নোয়ানোর প্রয়োজনীয়তা নেই। এখন প্রশ্ন করবেন যে এই পৃথিবীতে প্রায় 57টি মুসলিম কান্ট্রি আছে, ইরান কেন আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে একা লড়াই করছে? তাহলে অ্যাকচুয়ালি তো হিসাব করে দেখতে গেলে ইরানেরই তো দোষ। ইরানের দোষ নয়। এখানে 57টি দেশ যেগুলো মুসলিম দেশ আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা আমেরিকার কাছে বিক্রি হয়ে আছে। সেটা সৌদি আরবের মতো কোটিপতি ধনীপতি দেশ হতে পারে, আরব আমিরাত হতে পারে, এই ধরনের দেশগুলো হতে পারে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান। তারা ইতিমধ্যে বিক্রি হয়ে আছে আমেরিকার কাছে, আমেরিকার ডলারের কাছে। না হলে আজকে দেখুন প্রায় 57টি মুসলিম কান্ট্রি আছে, ইসরায়েল একটি ইহুদি দেশ, অর্থাৎ একটা দেশের জনসংখ্যা মাত্র এত সামথিং, প্রায় 1 কোটির কাছে। তাহলে সেই জায়গায় থেকে এখনো পর্যন্ত কোনো রকমে ইসরায়েলকে দফারফা করতে পারেনি। গাজার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চালিয়েছে, গাজার আপামর জনসাধারণকে নির্মমভাবে শিশু নারী থেকে শুরু করে তাদেরকে হত্যা করেছে। এর প্রতিবাদে না মিশর, না সৌদি আরব, না আরব আমিরাত বা পাকিস্তান বা বাংলাদেশ বা কেউ, কোনো দেশ, এই পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে, একমাত্র ইরান মাথা উঁচু করে এই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। এবং আপনারা দেখেছেন কিভাবে ঘাত প্রত্যাঘাত দিয়ে এক মুহূর্ত পিছুপা হয়নি এই ইরান। ইরানে যখন কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে ওমানের শহরে, তখন আমেরিকা গুটি সাজানোর জন্য বলছে যে যত দ্রুত সম্ভব তোমাদের, অর্থাৎ বিদেশি যে সমস্ত নাগরিক ইরানে অবস্থান করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, আমি এর আগে যে এপিসোডটা বানাচ্ছিলাম সেটাতেও এই কথাটা বলেছিলাম যে ইরানের দীর্ঘ 40 বছর ধরে স্যাংশন লাগিয়ে রেখেছে, নিশ্চয়ই আমেরিকান বা ইসরায়েল নাগরিক ইরানে অবস্থান করছে না। তাহলে কাদের উদ্দেশ্যে বলছি? তাহলে কি পক্ষান্তরে আমেরিকার যে সেনাবাহিনী আছে তাদেরকে ডিকোড করে বলে দিচ্ছে যে তোমরা রেডি হও? কিন্তু ইরানের যে নতুন একটা মিসাইল সামনে নিয়ে এসেছে, সেই খাইবার
অর্থাৎ দুর্গ ধ্বংসকারী বাংকার ব্লাস্টার সেটাও রেডি করে রেখেছে। অর্থাৎ যুদ্ধ কি তাহলে আসন্ন? এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলোতে তার নিজের দেশের গুণগান করছে, নিজের দেশের পক্ষে কথা বলছে, কিন্তু মানুষের পক্ষে কথা বলছে কে? যুদ্ধ অবধারিত যদি হয়, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে এত নাটক কেন? টেবিল বৈঠকে বসা, তারপরে নিরাপদ দূরত্বে আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে রাখা, এই যে নাটক চলছে দীর্ঘদিন ধরে, তাহলে যুদ্ধ অবধারিত, যুদ্ধের আগে রণকৌশল সাজিয়ে নেওয়ার জন্য যে সময়, সেই সময়টা নিচ্ছে। আমরা কি ধরেই নিতে পারি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই, অর্থাৎ খুব দেরি হলে হয়তো বা মার্চ মাসের মধ্যেই যুদ্ধ অবধারিত? ইরান কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে যাবে? ইরান কিন্তু প্রস্তুত আছে, বলেছে তোমরা যদি আলোচনার মধ্যে সমাধান করতে চাও তার জন্য রেডি আছে, আর যদি বলো যুদ্ধে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। লাভ ক্ষতির হিসাব করতে গেলে, এখানে দেখতে গেলে ইসরায়েল কেন যুদ্ধ চাইছে? ইসরায়েল কোনোভাবেই চাইছে না ইরান টিকে থাকুক, ইরানকে যেন তেন প্রকারে ধ্বংস করতে চাইছে। ইসরায়েল সরাসরি পারছে না, কেননা ইসরায়েল সরাসরি না যুদ্ধে জড়ালেও সর্বপ্রথম আঘাত কিন্তু ওই ইসরায়েলের মাটিতেই পড়বে, সেটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কিন্তু বলে দিয়েছে। তাই এত সতর্ক থেকে, দূর থেকে যতই ডিরেকশন দিয়ে নিজের গা বাঁচানোর চেষ্টা করুক না কেন ইসরায়েল, আঘাত থেকে ইসরায়েল কোনোভাবেই পিছিয়ে যেতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যখন ওমানে আলোচনা চলছে, অন্যদিকে সামরিক ঘাঁটিগুলো, সামরিক বাহিনী থেকে শুরু করে মিসাইল, ড্রোন, রেডার সিস্টেম আরও মজবুত থেকে মজবুত করছে। আমেরিকার এটা স্বভাব, একসময় যখন তারা আলোচনার টেবিল বসে, তার মানে বুঝতে হবে তারা শেষ ধাপে দাঁড়িয়ে আছে। আলোচনায় যদি তাদের মন মতো যদি আলোচ্য বিষয় না হয়, বা তাদের মনের ইচ্ছে মতো যদি ইরানকে চাপিয়ে না দিতে পারে, আর ইরান যদি না মেনে নেয়, তাহলে আমেরিকা গুটি সাজানোর কাজ এই মুহূর্তে শুরু করে দিয়েছে বলেই ধরে নিতে হবে। বিগত দিনে যে সমস্ত দেশগুলির সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেছে, আমরা দেখেছি যখন ভারতের সঙ্গে কোনো ট্যারিফ বিল নিয়ে, ট্যারিফ বা শুল্ক নীতি নিয়ে আলোচনা করছে, তখন ট্যারিফ আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তোমার যে বিষয়গুলো মানছো না, অর্থাৎ দীর্ঘদিন ভারত রাশিয়ার সঙ্গে তেল কিনছে, অর্থাৎ তেল যদি না কেনো তাহলে ট্যারিফ কমে যাবে। আমি তোমার সঙ্গে এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা জাস্ট আই ওয়াশ, মানুষকে বোঝানোর জন্য। দেখো, আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসেছি, সেখানে ভারত কোনো মতেই আমার সঙ্গে সায় দিচ্ছে না, একমত হচ্ছে না, তাহলে এখানে আর বিকল্প কোনো উপায় নেই। তাই প্রয়োজন হলে আমি 500% পর্যন্ত ট্যারিফ লাগিয়ে দিতে পারি। এই কথা খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে Z1 সেখানে বসে সাংবাদিকদের বলেছিলেন, আপনারা প্রত্যেকে কিন্তু জানেন। পরবর্তীতে এই মুহূর্তে হঠাৎ করে তিনি আবার সম্পর্ক ভালো করেছেন এবং 18% ট্যারিফের কথা বলেছেন। আজকের ঘটনা, এই ট্যারিফ আরও কমছে, অর্থাৎ 12%, 15% ট্যারিফ নেমে আসবে। বোঝাতে চাইছে যে আমার সঙ্গে যে সমস্ত দেশ সম্পর্ক ভালো রাখবে তারা সুখে শান্তিতে বাস করতে পারবে, আমার সঙ্গে যে দেশ সম্পর্ক ভালো রাখবে না তার অবস্থা ইরানের মতো বা রাশিয়ার মতো হবে। আপনারা জানেন দীর্ঘদিন কিভাবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে একটি ছোট্ট দেশ ইউক্রেন, সেই দেশটার অর্থনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনী থেকে তার সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এখনো পর্যন্ত আমেরিকা চুপচাপ বসে দেখছে এই ধ্বংসলীলা। কোনো প্রকারে আপনারা আলোচনার মধ্যে বসে সমাধান করুন, এরকম কথা ডোনাল্ড ট্রাম্প দু একবার বললেও ফলপ্রসূ হয়নি এখন পর্যন্ত। ঘটনাক্রমে আজকের দিনে দাঁড়িয়ে যদি ওমানের এই আলোচনা সুস্থ স্বাভাবিক না হয়, দুই দেশই বলবে যে আমরা ভাবছি, আমরা দেখছি, আমরা নিশ্চয় এর একটা আলোচনা হয়েছে, আমরা খুশি,
তবে এটা নিয়ে আর একটু ভাববো, আর একটু আলোচনা করব। তার মানে বুঝে নিতে হবে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটু সময় নিচ্ছেন, খুব দ্রুতই ইরানের উপরে হয়তোবা আমেরিকা অ্যাটাক করবে। আমেরিকার উপরে অ্যাটাক না করলেও ইসরায়েলের উপরে ইরান যে অ্যাটাক করবে সেটা বলাই বাহুল্য। আর কোনো ক্রমে যদি সৌদি আরবের মতো দেশের মাটি ব্যবহার করে ইরানের উপরে আক্রমণ করে, এটা আমেরিকার ট্র্যাজেডি হতে পারে। আমেরিকা জোর করে কোনো দেশকে জড়িয়ে দিতে পারে যে দেখো আমি একা নই, তোমাকে এত সাপোর্ট করছি। অর্থাৎ এতদিন ধরে সৌদি আরবকে সব রকম সহযোগিতা করেছে আমেরিকা, সেখানে যদি আমাকে সহযোগিতা না করো, ইসরায়েলকে সহযোগিতা না করো, তাহলে অবস্থা এইরকমই হবে, বা আমরা জোর করে তোমাদের মাটি ব্যবহার করব। যদি জোর করে আমেরিকা সৌদি আরবের মাটি ব্যবহার করে, তাহলে সৌদি আরবের রিয়াদে যদি একটা মিসাইল ছুড়ে দেয় ইরান, ভবিষ্যতে সৌদি আরব অটোমেটিক্যালি জড়িয়ে যাবে যুদ্ধে। আর আমেরিকা খুব সুকৌশলে কূটনৈতিক দিক থেকে চাইছে কোনো মুসলিম দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লেগে যাক, এবং 57টি যে মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, এই 57টি দেশ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়ে ইরানকে ও আরও একটি পারপাসে পিছিয়ে দেওয়া, আর একটি দিক থেকে তাকে কোণঠাসা করে দেওয়া, যার ফলে ইরান অন্য একটা মুসলিম দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে। ইসরায়েল মাঝ থেকে কিছুটা সেফ, কিছুটা বেঁচে ফিরবে। এও একটা কৌশল হতে পারে আমরা মনে করছি। এই মনে করা আর ঘটনাটা ঘটতেও পারে। এটা হচ্ছে আমাদের পূর্বে আমরা কিন্তু অ্যানালাইসিস করে যতটুকু পাচ্ছি সেটা বলছি, আমরা ভবিষ্যৎবাণী করছি না। হতে পারে এরকমটা করতে পারে আমেরিকার চরিত্র বিগত দিনে যেগুলো করে এসেছে তার উপরে আমরা মোটামুটি যে অ্যানালাইসিসটুকু পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ইরান আরও একটি করতে পারে, সেটা হচ্ছে ইরান দীর্ঘদিন আপনারা জানেন বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে, তথাকথিত হিজবুল্লাহ, হিতুর মতো সংগঠনগুলোকে তারা মিসাইল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত সংগঠনগুলো সরাসরি আইআরজিসির সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের এগনেস্টে যুদ্ধ করতে পারে। কেননা ইসরায়েল হচ্ছে তারা, অর্থাৎ হিজবুল্লাহ সবচাইতে চরমতম শত্রু। দীর্ঘদিন যেভাবে গাজাকে নির্মমভাবে ধ্বংস করেছে, সাধারণ মানুষকে, সাধারণ মহিলাকে, শিশুকে, কাউকে বাদ দেয়নি এই ইহুদিবাদীরা, সেই জায়গা থেকে এরা অর্থাৎ হিজবুল্লাহর মতো সংগঠন সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। হরমুজ প্রণালীটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। হরমুজ প্রণালীর দখলদারি নেওয়ার জন্যই অ্যাকচুয়ালি সবচাইতে বেশি এই যুদ্ধ খেলা। এখানে সুকৌশলে হরমুজ প্রণালীটা আমেরিকা চাইছে, কেননা আমেরিকা যদি এই হরমুজ প্রণালী পেয়ে যায়, তাহলে এই যে রাশিয়া তেল পাচ্ছে বা চীন তেল পাচ্ছে, এরা একদিক থেকে কোণঠাসা হয়ে যাবে। হরমুজ প্রণালীর দখলদারি যদি পায় আমেরিকা, অর্থাৎ এই হরমুজ প্রণালীটাই মেন লক্ষ্য। এখানে জঙ্গি সংগঠন হচ্ছে, পারমাণবিক শক্তি তৈরি করছে, ইত্যাদি বিষয়গুলো সম্পূর্ণটাই হচ্ছে আইওয়াশ। মেন এজেন্ডা যেটা আলোচনা চলছে হরমুজ প্রণালী নিয়ে কথা, এখানে হরমুজ প্রণালী নিয়ে ইরান কোনো প্রকারে একটিও শব্দ ব্যবহার করতে চায়নি। আর এই বিষয়কে কেন্দ্র করেই আমেরিকা হয়তোবা মেবি আমরা অনুসন্ধান করে যেটা বলতে পারছি, মেবি অ্যাটাক করে বসতে পারে, যাতে হরমুজ প্রণালীর পরিস্থিতি খারাপ করে দেওয়া যায়, বিশ্বে তেলের একটা অস্থিরতা নিয়ে আসা যায়। যেভাবে বিশ্বে স্বর্ণের বাজারে অস্থিরতা নিয়ে এসেছে, আজকে যদি তেলের বাজারে অস্থিরতা নিয়ে আসতে পারে, তাহলে তার অনেকটা যে কূটনৈতিক দিক থেকে সফল বলে মনে করবে আমেরিকা বা ইসরায়েলের প্রেসিডেন্ট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ আপডেট আপনাদের সামনে যেটা দিতে চাই, সেটা হচ্ছে ওমানের মাস্কাটে দুজনের যে বৈঠক, দুই দেশের মধ্যে যে বৈঠক, সেই দুই দেশের বৈঠক খুব হাসি মুখে হচ্ছে।
কিন্তু বৈঠক শেষে যখন দুই দেশ দুই দিকে যাবে তখন তাদের আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত সেটাই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি ট্র্যাজেডি। কেননা এই মুহূর্তে যে আলোচনাগুলো চলছে সেই আলোচনাগুলো সবটাই ঐচ্ছিক, সবটাই দেখছি, ভাবছি, করব, আলোচনা ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ আছে। অতএব যারা মনে করছেন যে ওমানে বসেছে আলোচনায় মানে সমাধান হয়ে গেল, এটা সমাধান তো সবাই চাই, আমিও চাই, আপনিও চান, তাই আমাদের মনে হচ্ছে যেন সমাধান হয়ে গেলে ভালো হয়, যুদ্ধ না হলে ভালো হয়। প্রত্যেকটা সাধারণ নাগরিক চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। কেননা আমরা এই পৃথিবীতে দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ, আমরা ভয়াবহতা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে এই পৃথিবীর মানচিত্রের যে ক্ষতবিক্ষত অংশের সৃষ্টি হবে এটা আমরা কেউ দেখতে চাই না। বলা বাহুল্য খুব দ্রুতই এই যে মাস্কাটে আলোচনা চলছে সেই আলোচনার একটি পজিটিভ দিক যদি না হয়, নেগেটিভ দিক যদি হয়, তাহলে আমরা হয়তোবা ইরানের উপরে চাপ আরও বেশি দেবে। ইরান বেঁচে ফেরার জন্য তারা হয়তোবা পাল্টা আঘাতে রাশিয়া, চীন যদি জড়িয়ে যায়, আর আমেরিকার কৌশল যদি হয় কোনো মধ্যপ্রাচ্যের 2-4টে দেশ এই যুদ্ধের সঙ্গে নামিয়ে দেওয়ার জন্য সেই দেশের মাটি ব্যবহার করে অ্যাটাক করা, তাহলে তো একদম জমে ক্ষীর। আমরা সবাই 2-4 দিন, 5 দিন বা 10 দিন, খুব বেশি হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তোবা ব্রেকিং নিউজ করতে হবে যে সৌদি আরবের মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ। তাহলে কি দীর্ঘদিন সৌদি আরব মিথ্যা কথা বলে এসেছে যে আমাদের মাটি বা জলপথ, আকাশপথ কোনোটাই ব্যবহার করতে দেবো না? সাধারণ মানুষ দিশাহারা হয়ে যাবে, তারা প্রশ্ন ছুড়ে দেবে, আর মাঝখান থেকে ইসরায়েল ইরানকে একদম লুটে পুটে শেষ করে দেওয়ার চক্রান্ত যে চালিয়ে যাচ্ছে সেটা কতটা হাসিল হয় সেটা সময়ই শেষ কথা বলবে। তবে ইরানের কপালে যে কাফন বেঁধে নেমেছে সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। অতএব ইরান যে 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে ছেড়ে দেবে না সেটা বলাই বাহুল্য। ইরানের একজন সংগ্রামী মানুষ বেঁচে থাকলেও এই যুদ্ধ চলবে, এবং যারা ইরানের বিরুদ্ধে লড়বে, যে সমস্ত মুসলিম দেশ, তারা যদি সুকৌশলে আমেরিকা ভুল বুঝিয়েও তাদের মাটি ব্যবহার করে, সে দেশগুলি কোনোভাবেই ক্ষমা পাবে না। সেটা সৌদি আরব হতে পারে, সেটা মিশর হতে পারে, সেটা আরব আমিরাত হতে পারে, সেটা কাতার হতে পারে, যে কোনো দেশ হতে পারে। অতএব গুরুত্বপূর্ণ যে পরিস্থিতি আসছে সেটা আমরা সবসময় চোখ রাখবো, নজরে রাখছি, সবসময় আপনাদেরকে আপডেট তুলে ধরবো। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রতিনিয়ত আপডেট পেতে আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।